তো বন্ধুরা স্বাগতম তোমাদের সবাইকে নারুতোর পার্ট ৮০ এর মধ্যে। আগের পার্টের শেষে আমরা দেখছিলাম যে দেদারা নিজেকে চকলেট বোমের মতো ব্লাস্ট কইরা দেয় যেন সাসকে পটেটো ফ্রাই করতে পারে। আর ভাই দেদারা যে ব্লাস্ট হয়েছে সেটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। লজিক্যালি দেখতে গেলে এটা থেকে বাঁচা একেবারেই ইম্পসিবল। তুমি খালি একবার দৃশ্যটাকে দেখো, সাসকে এটা থেকে কিভাবে বাঁচতে পারে, এটা কিভাবে সম্ভব। যাই হোক, অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা। চলো শুরু করি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়েট এক সেকেন্ড, তোমরা যে নারুতোর ফ্যান এটা আমি বুঝবো কিভাবে, কারণ তোমাদের কাছে একটা হুডিও নাই, একটা টি শার্টও নাই। কিন্তু চিন্তা করো না, এখন তোমরা সেগুলোকে খুব সহজেই কিনতে পারবে আমাদের ওয়েবসাইট থেকে, যেটার লিংক আমি পিন কমেন্টের মধ্যে দিয়ে রাখবো। তো গিয়ে পিন কমেন্ট থেকে অর্ডার করো। শুরুতেই আমরা দেখতে পাই যে আমাদের বাকি যে নিনজারা আছে তারা দূর থেকেই ব্লাস্টটাকে দেখতে পারতাছিল। পাকুন কাকাশিকে জিজ্ঞাসা করে, কাকাশি এইটা আবার কি? তবে কাকাশি তখন ওই জিনিসটা থেকে একটা চাকরাকে ফিল করতে পারে, যেটা হইতাছে দেদারার চাকরা। আর কাকাশি এটা চিনতে পেরে যায়। আর হিনাটা নারুতোকে জিজ্ঞাসা করে, নারুতো এইটা কি? নারুতো তখন বলে যে চলো গিয়ে চেক করি, তারপরেই আমরা জানতে পারবো। আর ক্যাপ্টেন ইয়ামাটো এটা করতে রাজি হয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় কারিনকে। কারিন বুঝতে পারে যে এটা ওই দিকে হয়েছে যেখানে সাসকে ছিল, এই জন্য কারিন তাড়াতাড়ি নিজের সেন্সুরি টাইপ নিনজুৎসুকে অ্যাক্টিভ করে। কিন্তু কারিন অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়, কারণ কারিন সাসকের চাকরাকে সেন্স করতে পারে না। আর সুইগেৎসু যে কতটা বুদ্ধিমান সেটা তুমি এখনই বুঝতে পারবা। সুইগেৎসু এই ব্লাস্টকে দেখার পরেই নিজের একটা স্ক্রোলকে বের করে, যেটার মধ্যে সাপের চিহ্ন ছিল। তবে ওই সাপের চিহ্নটা গায়েব হয়ে যায়। আর জ্যাৎসু এই জিনিসটাকে দেখতে পায়। জ্যাৎসু বলে যে গাদা দেদারা নিজেকেই স্যাক্রিফাইস করে দিছে। আর হোয়াইট জেৎসু ব্ল্যাক জেৎসুকে জিজ্ঞাসা করে যে তাহলে টোবির কি হইছে? আর হ্যাঁ, আরেকটা কথা, দেদারা যে বলছিল না দেদারা পৃথিবীর মধ্যে একটা চিহ্ন রাইখা যাইব, এই হইতাছে দেদারার চিহ্ন। আর এরপরে আমাদের ওই গুহার সিনটাকে দেখানো হয় যেখানে ছিল গ্যাডো স্ট্যাচু। জ্যাৎসু এইসব বাকিদেরকে এই সম্পর্কে বইলা দেয় যে দেদারা নিজেকে স্যাক্রিফাইস করে দিছে। কিসামে বলে যে ও তাই নাকি, তাইলে তো আমরা আরেকটা আকাশকির মেম্বারকে হারায়া ফেললাম। দেদারা গাদা, আমি তো মনে করছিলাম দেদারা আমাদের থেকে বেশি শক্তিশালী একজন। তারপরে কিসামে জিজ্ঞাসা করে যে সাসকে মারছে নাকি নাইনটেল ফক্সের জিনজুরি কি মারছে? এটা হইতাছে সাসকে উচিহা। কিন্তু দেদারা যেভাবে নিজেকে ব্লাস্ট কইরা মারা গেছে এতে বোঝা যাইতাছে যে সাসকেও হয়তো মারা গেছে। কিন্তু একবার ইটাচিকে দেখো, ইটাচির চেহারার মধ্যে কোনো রিয়াকশন নাই এটা শোনার পরেও। তখন ওরা আবার টোবির সম্পর্কে আলোচনা করে, টোবিও হয়তো মারা গেছে, কারণ এখানে থাকা অনেকেই টোবির আসল আইডেন্টিটি সম্পর্কে জানে না। আর কিসামে বলতে থাকে যে আমার তো টোবির জন্য মন খারাপ হইতাছে, কারণ টোবি সবসময় আমাদের মনকে ভালো রাখে। আকাশকির মধ্যে টোবি হইতাছে একমাত্র যে সবচেয়ে বেশি ফানি। যাই হোক, তারপরে আকাশকির যে লিডার আছে সে সেখান থেকে চইলা যায়। তবে ইটাচিকে দেখতে পাই, ইটাচি সেখানে একেবারে স্ট্যাচুর মতো দাঁড়ায়া থাকে। আর এখান থেকে সিন শিফট হয় সুইগেৎসুর উপরে। সুইগেৎসু একটা স্ক্রোলের মধ্যে সাসকের রক্ত ঢালে, আর ওই স্ক্রোলার রক্তের মধ্যেই সুইগেৎসু সামানিং জুৎসুর ব্যবহার করে। আর এতে সেখানে একটা বিশাল বড় সাপ সামান হয়, যেটা হইতাছে মান্ডা। আর এই মান্ডা আসলে ওরোচি মারুর সামানিং, কিন্তু মান্ডার অবস্থা পান্ডা হয়ে গেছে গা। সুইগেৎসু বলতে থাকে ভাই এটা তো হইতাছে ওরোচিমারুর সামানিং মান্ডা, ওরোচিমারুই এটাকে ঠিকভাবে কন্ট্রোল করতে পারে না, তারপরেও সাসকে এটাকে কন্ট্রোল করলো কিভাবে? আর তখন গিয়া সুইগেৎসু বুঝতে পারে যে আসলে সাসকে মান্ডার উপরে শারিঙ্গানের মাধ্যমে জ্ঞানজুৎসুর ব্যবহার করছে। আর আমরা মান্ডার চোখের মধ্যে শারিঙ্গানও দেখতে পারি। আর তারপরে গিয়া সাসকে মান্ডার ভিতর থেকে বের হয়ে আসে। ভাই সাসকের অবস্থা একেবারেই নাজেহাল। মানে ভাই সাসকে কোনো মতে সতে সেখান থেকে বাইচা ফিরে আইছে। তখন মান্ডা বলে যে সাসকে শালার পোলা, তুই আমাকে ব্যবহার করছস, শালা তুই আমার সাথে এটা কি করলি? আর মান্ডা সাসকে ইচ্ছা মতো গালি দেওয়ার পরে সেখানেই মারা যায়। ভাই এত বড় একটা লেজেন্ডারি সামানিং শেষ হয়ে গেছে গা। সাসকে বলতে শুরু করে যে ভাই আমার কাছে চিন্তা করার মতো কোনো সময়ই ছিল না, যদি আমি এটা না করতাম তাইলে মান্ডার জায়গায় আমার পটেটো ফ্রাই হয়ে যাইতো।
আর ঠিক ওই মুহূর্তে সেখানে কারিন আর সুইগেৎসু চলে আসে। কারিন সাসকেকে বলতে থাকে যে তোর চাকরা হঠাৎ করে গায়েব হয়ে গেছিল গা, তুই কি নিজেকে ট্রান্সফর্ম করছিলি নাকি? আসলে সাসকে এখানে কি করছে আমি তোমাদেরকে বুঝায় বলি। সাসকে প্রথমে মান্ডাকে সামান করছে, আর যখন মান্ডা দেখতে পারছে যে এখানে তো ভাই আমার পটেটো ফ্রাই হয়ে যাইব গা, তখন মান্ডা রিভার্স সামানিং এর ব্যবহার করে অন্য ডাইমেনশনের মধ্যে চইলা যায়, আর সাসকেও মান্ডার সাথে যায়। কিন্তু মান্ডার ভাগ্য খারাপ যে মান্ডা দেদারার ব্লাস্ট থেকে বাঁচতে পারে নাই। সুইগেৎসু সাসকেকে জিজ্ঞাসা করে, তুই না মান্ডার সাথে অন্য ডাইমেনশনের মধ্যে চইলা গেছিলি, তারপরেও তোর এই অবস্থা হইল কেমনে? তো সাসকে বলে যে আমরা অন্য ডাইমেনশনের মধ্যে যাওয়ার আগে আমাদের উপরে ওই ব্লাস্টটা হিট কইরা যায়। ওই আকাশ কি তো আমার চিন্তা থেকেও বেশি শক্তিশালী ছিল। কিন্তু ভাই এই মাইয়াটা কি চিন্তা করতেছে? ওই চিন্তা করতেছে যে এইভাবেও সাসকেকে দেখতে অনেক বেশি কুল লাগতাছে। আর তখন সুইগেৎসু কারিনকে বলে যে কারিন, তোর কি মনে হয় সাসকের এখন বিশ্রাম নেওয়া দরকার, তাই না? আর এতেই কারিনের রিয়াকশন চেঞ্জ হয়ে যায়, আর কারিন তো সাসকের উপরেই রাইগা যায়। আমি তো বিশ্বাসই করতে পারতাছি না তোর মতো দুর্বল একজন অরুচি মারুকে শেষ কইরা দিছে। আর তখন সাসকে এটা বইলা দেয় যে আসলে অরুচি মারু আগে থেকেই দুর্বল ছিল, এই কারণে আমি অরুচি মারুকে মারতে পারছি। আর তখন এখান থেকে সিন শিফট হয় ইটাচি আর কিসামের উপরে। ওরা বৃষ্টির কারণে গুহার মধ্যেই দাঁড়ায় ছিল, তবে হঠাৎ করে ইটাচি গুহার বাইরে বৃষ্টির মধ্যে চইলা যায়, আর বৃষ্টির মধ্যেই গিয়া দাঁড়ায় থাকে। কিসামে বলতে থাকে যে আমি বুঝতে পারতাছি না তোর মাথার মধ্যে কি চলতাছে, তোকে দেখা মনে হয় যে তোর মধ্যে কোনো মায়া মহাব্বত নাই, কিন্তু এখান থেকে আমার ফিল হইতাছে তুই কান্না করতাছস। এটা আসলে অনেক বেশি দুঃখে যে তোর ছোট ভাইয়ের সাথে কি হইছে, আর তোর ছোট ভাই মারা গেছে, তার মানে তুই বুঝতে পারতাছস তুই হইতাছস একমাত্র উচিহা যে এখন বেঁচে আছে। তবে তখন ইটাচি বলে যে না, আর পিছনে তাকায়া কিসামেকে বলে যে সাসকে এখনো মারা যায় নাই। কিন্তু কিসামে বুঝতে পারে না যে আসলে ইটাচি কি বলতাছে। আর ঠিক তখনই বৃষ্টি থাইমা যায়। তারপরে আমাদের ওই জায়গাটা দেখানো হয় যেখানে দেদারা নিজেকে ব্লাস্ট কইরা দিছিল। আমাদের লিভ ভিলেজের সকল নিনজারা সেখানে চইলা আসে, আর যে নিনজা হাউন্ড গুলো আছে সেগুলো বুঝতে পারা যায় যে ব্লাস্টের আগে সাসকে এখানেই ছিল। কিবা বলে যে এই গ্রানটা অনেক বেশি দুর্বল, কিন্তু 100% শিওর যে সাসকে এখানেই ছিল। কিন্তু তার সাথে সাথে আমি আরো 2 জনের গন্ধ পাইতাছি। আর সাকুরার সাথে যে একটা কুকুর ছিল সেটা বলে যে আমি এমন কিছু গ্রান পাইছি, মনে হইতাছে যে সাসকে এখন আর একা না, সাসকের সাথে হয়তো সাসকের সাথীরা আছে। আর কাকাশি বাকিদেরকে বইলা দেয় যে এই যে ব্লাস্টটা করছে সেটা হইতাছে আকাশকের একজন মেম্বার দেদারা। যাই হোক, এখন ওরা যেটা বুঝতে পারছে সেটা হইতাছে হয়তো সাসকে দেদারার সাথে ফাইট করছে, আর সাসকের সাথে এখন একটা টিম আছে। কিন্তু নারুতো বলে যে কিছুই যায় আসে না, চলেন আমাদের সাসকেকে খুঁজে বার করতে হইব। তখন পাকুন নারুতোকে বলে সরি পিচ্ছি, আমার মনে হয় আমরা এখন আর এটা করতে পারতাম না, কারণ হইতাছে সাসকের গ্রান হারায়া গেছে। নারুতো জিজ্ঞাসা করে যে এটার মানে কি? তখন ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে বুঝায় বলে হয়তো এই ব্লাস্টের কারণে সাসকে বুম হয়ে গেছে, অথবা সাসকে কোনো টেলিপোর্টেশন জুৎসুর ব্যবহার করে এখান থেকে পলাইছে। আর ঠিক তখন আমরা দেখতে পাই যে কিবা নিজের মনোযোগ দিয়ে গ্রান নেওয়ার চেষ্টা করতেছে, আর হঠাৎ করে কিবা কিছু একটা সেন্স করতে পারে। কিবার মনে হয় যে কিবা সাসকেকে সেন্স করতে পারছে। আসলে কিবা নিজের গ্রান শক্তিকে একটা কুকুর থেকে অনেক গুণ বাড়ায়া দিছিল, আর এটাই হইতাছে ইনুজুকো ক্ল্যানের আসল পাওয়ার। নারুতো দেরি করে না, নারুতো কিবাকে বলে সাসকে কই আছে, তাড়াতাড়ি আমাকে নিয়ে যা। আর ঠিক তার পরের সিনে আমাদের আকাশকের লিডারকে দেখানো হয়। সে একটা বিশাল বড় বিল্ডিং এর উপরে বইসা রয়েছে, আর তখনই তার কাছে একটা মহিলা আকাশকির মেম্বার আসে, আর আমরা জানতে পারি যে তাদের সাথে একজন দেখা করতে আইছে। আর যখনই আকাশকির লিডার ভিতরে আসে, সে প্রথমেই জিজ্ঞাসা করে যে সাসকের কি হয়েছে। আর যে ওদের সাথে দেখা করতে আইছে সে বলে যে সাসকে ফাইনালি হয়তো ইটাচির থেকেও বেশি শক্তিশালী হইতে পারবো, কিন্তু এটা হইতে একটু সময় লাগবে। আর পেন জিজ্ঞাসা করে যে তাহলে
বলে নাইন টেলসের কি হইব। ওই লোকটা বলে যে তুই নিজে গিয়া নাইন টেলসকে হান্ট করবি, আর আমি কিন্তু ফেলিয়ারকে পছন্দ করি না। ওদের কথা থেকে আমরা বুঝতে পারি যে আকাশকের লিডারের উপরে আরেকটা লিডার আছে। যাই হোক, এখান থেকে সিন শিফট হলে আমরা দেখতে পাই যে সাসকের ব্যান্ডিজ করা হইতাছে, আর এখানে কারিন তো রাইগা মাইগা সাসকে পচাইতাছিল। কারিন বলে যে সাসকে তুই কইছস তুই ইটাচিকে হারাবি, কিন্তু তোর অবস্থা একবার দেখ, এই অবস্থায় তুই কি ইটাচির সামনে গিয়া দাঁড়াইতে পারবি? আর তারপরে কারিন আবার রাইগা জায়গা সুইগেৎসুর উপরে। ভাই কারিনের মুড কোন সময় কি হয় তুমি বুঝতেই পারতা না। আর তখন সাসকে ওদেরকে চুপ থাকতে বলে আর জিজ্ঞাসা করে যে আমি যে বলছিলাম তোদেরকে ইটাচি সম্পর্কে ইনফরমেশন জড়ো করতে, সেটা কি করতে পারছস? আর কারিন বলে যে তোর যে এখন অবস্থা, তুই কি আমাদেরকে অর্ডার দেওয়ার যোগ্য? সুইগেৎসু বলে যে আমি আকাশকির সম্পর্কে কিছু ইনফরমেশন পাইছি, কিন্তু ইটাচি সম্পর্কে এখনো জানতে পারি নাই। আর কারিনও কিছু জানতে পারে নাই। সুইগেৎসু বলে যে আমি আকাশকির সম্পর্কে যে ইনফরমেশন পাইছি সেটা অনুযায়ী আকাশকির মেম্বাররা কিছু স্পেশাল লোকেদেরকে টার্গেট করতেছে, যাদের কাছে কিছু স্পেশাল পাওয়ার আছে। আর সাসকের স্পেশাল শোনার পরেই নারুতোর কথা মনে পড়ে, কারণ তো তোমরা জানোই নারুতোর ভিতরেই আছে নাইন টেল ফক্স। আর যোগো আসলে পাখি জীবজন্তুদের সাথে কথা বলতে পারে। যোগো বলে যে আমি তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন পাইছি, এবং এটাও জানতে পারছি যে আকাশকির হাইড আউট কোথায় কোথায় আছে। আর ওই হাইড আউট গুলো থেকে নাকি অনেক পাওয়ারফুল চাকরা বের হয়ে আসে। ভাই সুইগেৎসু তো পুরাই অবাক, তার মানে কি এই অ্যানিমালস গুলো চাকরাকে সেন্স করতে পারে নাকি? ঠিক তোর মতো কারিন। আর এইটা শোনার পরেই কারিন রাইগা যায়, আর কারিন লাফায়া গিয়া সুইগেৎসু উপরে আক্রমণ করে। একবার সিনটাকে দেখো, কারিন তো লিটারালি সুইগেৎসুর চেহারার মধ্যে একটা লাথি মেরে সুইগেৎসুকে পানি বানায় দেয়। কিন্তু দেখো একবার সাসকের চেহারার রিয়াকশন আর একবার যোগোর চেহারার রিয়াকশন দেখো, ওদের চেহারার মধ্যে কোনো ইমোশনই নাই। কারিন তো লাগাতার সুইগেৎসুর উপরে আক্রমণ করতেছিলই। আর ঠিক ওই মুহূর্তে যোগোর কার্স মার্ক অ্যাক্টিভ হইয়া যাইতে শুরু করে। যোগো বলে যে এখন আমি একজনকে মারতে চাই, আমার একজনকে মারতেই হইব, তাছাড়া কোনো উপায় নাই। তবে সময় মতো সুইগেৎসু আর কারিন গিয়ে যোগোকে ধইরা ফেলে। আর সাসকে নিজের শারিঙ্গানকে অ্যাক্টিভ কইরা যোগোকে বলে যে যোগো শান্ত হইয়া যা। আর এটা বলার সাথে সাথেই যোগোর কার্স মার্ক ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, যোগো শান্ত হইয়া যায়। আর লিটারালি ভাই এরপরে এদের তিনজনের প্রাণের মধ্যে প্রাণ আসে। আর সাসকে শারিঙ্গান ব্যবহার করার কারণে আবার ক্লান্ত হইয়া বৈশা বৈশাই ঘুমায়া যায়। আর সুইগেৎসু কারিনকে বলে যে কারিন এটা হইতাছে তোর ভুল, তুই সবসময় আমার উপরে কেন আক্রমণ করস? তুই এটা কইরা আসলে কি প্রমাণ করতে চাস? আমি তো তোকে আগেই ক্লিয়ার কইরা বলছি যে আমি যতক্ষণ পর্যন্ত 7 নিনজা সর্ডসম্যানের সর্ডস গুলোকে কালেক্ট করতে না পারতাছি ততক্ষণ পর্যন্ত আমি সাসকের টিম ছেড়া কোথাও যাইতাছি না। তখন কারিন নিজের মুখকে ব্যাখ্যা কইরা উল্টা পাল্টা বকবক করতে শুরু করে, যেগুলোর কোনো লজিকই নাই। আর যোগো বলে এখন সাসকে একমাত্র আছে যে আমাকে শান্ত করতে পারে, এই কারণে আমি তো সাসকে ছাইরা কোথাও যাইতাছি না। যোগো সাসকে ছাইরা কোথাও যাইতো না, তবে সুইগেৎসু বলে আমি যে কোনো সময় যাইতে পারি। কিন্তু সুইগেৎসু যাইতো না, কারণ সুইগেৎসু আসলেই সাসকে সাহায্য করতে চায়। এখন যোগো আর সুইগেৎসু কেন সাসকের সাথে আছে এটা ক্লিয়ার হয়ে গেছে গা, কিন্তু কারিন কেন সাসকে ফলো করতেছে কারিন এটাকে ক্লিয়ার করে না। যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পাই যে কিবা বাকিদেরকে নিয়ে যাইতেছিল। কিবার মনে হয় যে কিবা আসলে সাসকের গ্রান পাইতাছে যে সাসকে কোথায় আছে। কিবা গ্রানের মাধ্যমে বুঝতে পারে যে হয়তো সাসকে এখন রেস্ট করতেছে, আর এই সুযোগে ওরা গিয়া সাসকে কট দিতে পারবো। নারুতো চিন্তা করতে থাকে ফাইনালি সাসকে আমি তোকে আবার দেখতে পারবো। আর ঠিক তখন আবার আমাদের পেনকে দেখানো হয়, যেখানে ওই লোকটা পেনকে নারুতোর সম্পর্কে বলতাছিল যে নারুতো উজুমাকে এখন আর কোনো শয়তান পিচ্ছি না, এখন ওর কাছে কিছু পাওয়ারফুল জুৎসু আছে। তার সাথে সাথে লিভ ভিলেজের কিছু পাওয়ারফুল শিনোবিরা সবসময় নারুতোর সাথেই থাকে, এই কারণে নারুতোকে ধরা এত বেশি সহজ হইতো না। তাছাড়া নারুতো একটা অ্যাটাক করে কাকুজুর 12টা বাজায় দিছিল। তবে কোনান বলে যে আপনি আমাদেরকে যতই ওয়ার্নিং দেন না কেন এতে কোনো কাজই হবে না, আমরা ভয় পাইতাম না। কারণ হইতাছে পেন এখন পর্যন্ত একটা লড়াইও হারে নাই। আর ওই লোকটা বলে যে হা 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 এটা তো সত্য কথা। আর তারপরেই সে সেখান থেকে যাইতে শুরু কইরা দেয়, কিন্তু এখন
পর্যন্ত কিন্তু আমরা তার চেহারাকে দেখতে পারি নাই। সে বলে যে খুব তাড়াতাড়ি আমাদের সকল গোলস পূরণ হইয়া যাইব, আর যখন এটা হবে তখন সবকিছু যার যার সঠিক জায়গার মধ্যে চলে যাইব। আর তারপরে গিয়া ফাইনালি সে নিজের মুখকে ঘুরাইতে শুরু করে, আর তখন আমরা সেখানে টোবির মাস্ককে দেখতে পাই। আর সে বলে যে শারিঙ্গানের আসল পাওয়ার হইতাছে আমার, আমি হইতাছি মাডারা উচিহা। আর আমরা তার মাস্কের ভিতরেও একটা শারিঙ্গানকে দেখতে পারি। তারপরে চোখের পলকে সে পেনের সামনে থেকে গায়েব হইয়া যায়। লিটারালি ভাই এই সিনটা আমার শরীরে কাটা দিয়া দিছে। মানে হইতাছে মাডারা উচিহাই আকাশকির লিডার, যে লুকিয়ে থেকে পেনকে অর্ডার দেয়। আর লিভ ভিলেজের মধ্যে আমরা দেখতে পাই যে জিরায়া সুনাডের সাথে দেখা করতে আসে, যেখানে জিরায়া সুনাডেকে বলে যে জিরায়া জানতে পারছি যে আকাশকির লিডার কোথায় থাকে। যেটা শোনার পরে তো সুনাডে একেবারে অবাক হয়ে যায়, আমাকে তাড়াতাড়ি সবকিছু খুইলা বল, কারণ হইতাছে লিভ ভিলেজ এই ইনফরমেশনের মাধ্যমে সারপ্রাইজ অ্যাটাক করতে পারবো। তবে জিরায়া বলে যারে আস্তে আস্তে। সুনাডে বলে আমাদের কাছে এত সময় নেই, তুই যেভাবে গল্প লেখস ওইভাবে আমরা কাজ করতে পারতাম না, আস্তে আস্তে। আর সুনাডের চেহারার একবার রিয়াকশন দেখো। জিরায়া বলে যে আরে ধৈর্য ধর, সবুরে মেওয়া ফলে, সবুরে বলে লেওয়া ফলে। আর তারপরে জিরায়া বলে যে চল আমরা অন্য কোথাও গিয়ে এটা আলোচনা করি আর কিছু মুলার জুস খাই। আর মুলার জুস খাওয়ার পরে আমি তোকে সবকিছু বইলা দেবো। কিন্তু সুনারে একেবারে রাইগা যায়, তুই কি গাদা নাকি, আমি হোক আগে, আমি নিজের দায়িত্ব ছাইরা মুলার জুস খাইতে যাইতে পারতাম না, তোর কি এই কথাটা বলার আগে একবারও লজ্জা পায় নাই? এখানে সুনারে বড় বড় কথা বলছে, কিন্তু তারপরে আমরা দেখতে পাই সুনারে মুলার জুস খাইতেছে। জিরায়া সুনারে কে বলে তুই না একটু আগে কইলি যে তুই হইতাছস হোকাগে, এরকম দিনের মাঝখানে গিয়া মুলার জুস খাইতে পারতি না, কিন্তু এখন তো দেখতেছি তুই আমার থেকে বেশি খাইতাছস। যাই হোক, আমাদের তখন দেখানো হয় সাসকের টিমকে, আর কারিন বাইরে গেছে কিছু খাবার দাবার আনতে। আর কারিন হাঁটতাছে আর চিন্তা করতেছে তাড়াতাড়ি রাত হইয়া যাক, যখন যোগো আর সুইগেৎসু ঘুমায় যাইব তখনই আমার সুযোগ সাসকে চিপাই নিয়ে যাবো। আর এগুলো চিন্তা করে তো কারিন অনেক বেশি খুশি হইতাছিল, কিন্তু তখনই কারিন একটা কিছু সেন্স করতে পারে, যে কারণে কারিন একেবারে সিরিয়াস হয়ে যায়। আসলে কারিন আমাদের লিভ ভিলেজের নিনজাদের চাকরাকে সেন্স করে ফেলছে। কারিন ভাই এটাও বুঝতে পেরে যায় যে ওদের কাছে কয়জন লোক আছে আর কয়টা কুকুর আছে। আর এর পরেই কারিন তাড়াহুড়া করে ফিরে আসে। কারিন তো একেবারে দরজাই ভাঙ্গা ফেলে, যে দরজার নিচে চাপা পইরা যায় সুইগেৎসু। ও ভাই রে ভাই, কারিন সাসকে বইলা দেয় যে আমাদেরকে ধরার জন্য আইতাছে, তাড়াতাড়ি উঠ সাসকে। তারপরেই আবার চিন্তা করে যে ওই ঘুমায় থাকলেও কত বেশি সেক্সি লাগে। আর তারপরেই আমরা দেখতে পাই যে ওরা সেখান থেকে বের হয়ে যায়। সুইগেৎসু জিজ্ঞাসা করে সাসকে তুই কি ঠিক আছো? আর সাসকে বলে যে অরুচি মারুকে অ্যাবজর্ব করার পর থেকে আমার যে হিলিং পাওয়ার আছে সেটা অনেক বেশি বেড়ে গেছে। আসলে এটা হইতাছে অরুচি মারুর যে হোয়াইট স্নেক আছে সেই পাওয়ার। তখন কারিন বলে যে আমরা পলাইতাছি কেন, আমরা ওদের উপরে আক্রমণ কইরা দেই। কিন্তু সাসকে বলে যে তুই বলছিলি তাদের সাথে কুকুর আছে আর তারা সংখ্যায় অনেকগুলো, তার মানে হইতাছে এটা হইতাছে লিভ ভিলেজের নিনজারা। আর আকাশকির মধ্যে শুধু 2 জন মেম্বার একসাথে থাকতে পারে। এই কারণে ওরা যদি লিভ ভিলেজের নিনজাদের উপরে আক্রমণ করতে যায় তাইলে ওদের শুধু সময় নষ্ট হইব। আর তারপরে সাসকে ওদেরকে বুঝাই দেয় যে ওদের এখন টার্গেট কি। যোগো যে আকাশকির আস্তানাগুলোকে খুঁজে বের করছে সেগুলোর মধ্যে ওরা গিয়ে আক্রমণ করব। আর এটা বলার পরেই সাসকে সেখান থেকে যাইতে শুরু করে। তবে কারিন যোগোকে থামায়া দেয়। কারিন যোগোকে বলে যোগো যেন যতগুলো পাখিকে পারে এখানে নিয়ে আসে। আসলে কারিনের কাছে সাসকের একটা পুরনো কাপড় আছে যেটার মধ্যে সাসকের গ্রান লাইগে আছে। তখন যোগো অবাক হয়ে জিজ্ঞাসা করে যে কারিন তোর কাছে সাসকের পুরনো কাপড় কেন? আর এইটা শোনার পরে কারিন আবারও আবুল তাবুল বলতে শুরু করে দেয়। আর যোগোকে বলে আমি তোকে যেটা করতে বলছি তুই সেটা কর। আর তারপরেই কারিন মন খারাপ করে সাসকের ওই কাপড়টাকে কাটতে শুরু করে। আসলে কারিন তো এটা বুঝতে পেরে গেছে যে তাদের সাথে কুকুর আছে, আর কুকুররা কিন্তু গ্রানের মাধ্যমে নিজেদের শত্রুকে বাইর করে।
আর এখন কারেন সাস্কের কাপড়ের গ্রানের ব্যবহার করে আমাদের লিভ ভিলেজের নিনজাদেরকে কনফিউজ কইরা দিব। আর অন্যদিকে কিবাও বুঝতে পারা যায় যে সাস্কে আবারও যাইতে শুরু করছে। এই কারণে নারুতো বলে যে তাহলে তাড়াতাড়ি চল, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব যাইতে হইব। তবে তখন কিবা কনফিউজ হয়ে যাইতে শুরু করে। কিবা বলে যে এমন মনে হইতাছে সাস্কের গ্রান ভাগ ভাগ হইয়া চারদিকে ছড়ায়া পড়তাছে, আমি বুঝতেই পারতাছি না আসল সাস্কে কোনটা। আর এতেই কাকাশি বুঝতে পারা যায় যে হয়তো সাস্কের টিমের মধ্যে অনেক পাওয়ারফুল একটা সেন্সুরি টাইপ নিনজা আছে যে এত দূর থেকে ওদেরকে সেন্স করে ফেলতে পারছে। কিবা আবার বলে যে সাস্কের গ্রান অনেক দূরে চলে যাইতাছে আর আমি বুঝতে পারতাছি না কোনটা আসল সাস্কে, এখন আমি কি করব। কিন্তু তখনই নারুতো বলে যে আমি হার মানতাম না, যেভাবেই হোক আমি সাস্কেকে খুঁজে বাইর করবো। তারপরেই নারুতো ব্যবহার করে শ্যাডো ক্লোন জুৎসু। আর সেখানে নারুতো নিজের অনেকগুলো শ্যাডো ক্লোন বানায় সেগুলোকে চারিদিকে ছড়ায়া দেয়। তারপরে আমাদের সাস্কের টিমকে দেখানো হয় ওরা আকাশকের একটা হাইড আউটের বাইরে চলে আইছে। সাস্কে ওদেরকে বলে যে আমি প্রথমে ভিতরে যাবো আর আমার সিগন্যাল না দেওয়া পর্যন্ত তোরা কেউ ভিতরে আসবি না। আর এটা বলার পরেই সাস্কে যাইতে শুরু করে। তখন আবার আমাদের নারুতোকে দেখানো হয় নারুতো যখন যাইতেছিল তখনই নারুতো নিজের পিছনে কিছু একটা সেন্স করতে পারে। এই কারণে নারুতো তাড়াহুড়া করে জঙ্গলের মধ্যে লুকায়া পড়ে। তখন নারুতো একটা গাছের পিছনে কালো ছায়াকে দেখতে পায় যেটার মধ্যে ছিল শারিঙ্গান। নারুতোর মনে হয় যে এটা কি সাস্কে নাকি। তবে তারপরে নারুতো দেখতে পাই যে এটা হইতাছে ইটাচি। আর আমরা যোগোর একটা পাখিও দেখতে পাই যেটার মধ্যে সাস্কের কাপড়ের একটা টুকরা বাঁধা ছিল, যেটার দিকেই ইটাচি তাকায়া থাকে। তারপরে ইটাচি বলে যে বাইর হয়ে আসো নারুতো উজুমাকি। আর এইটা শুনে নারুতো গাছের পিছন থেকে বের হয়ে আসে। নারুতো ইটাচিকে জিজ্ঞাসা করে তুই কি এখানে আমাকে ধরার জন্য আইছস? এই মুহূর্তে আমি এখানে আইছি শুধু তোর সাথে কথা বলার জন্য নারুতো উজুমাকি। ঠিক তখন আমরা দেখতে পাই যে ইটাচির পিছন থেকে দুইটা শ্যাডো ক্লোন ইটাচির উপরে আক্রমণ করতে যায়। তবে ইটাচি দুইটা শুরিকেন বাইর করে সেগুলোর উপরে মাইরা দেয়, এতে নারুতোর ক্লোনগুলো গায়েব হয়ে যায়। নারুতো ইটাচিকে বলে আমার কাছে কোনো কারণ নাই যে আমি তোকে বিশ্বাস করবো। তারপরে নারুতো ওই কথাগুলোকে চিন্তা করে যেগুলো একবার কাকাশি নয়তো মাস্টার জিরা নারুতোকে বলছিল, আমার সঠিক খেয়াল নাই। যদি শারিঙ্গানের সাথে 1 ভার্সেস 1 হয় তাহলে তুই পলাইবি, তবে যদি দুইজন থাকে তাহলে তোরা আক্রমণ করতে পারস। ইটাচি কিন্তু নিজের হাতের মাধ্যমেও জ্ঞানজুৎসু করতে পারে। ইটাচি তখন নারুতোকে বলে আমি জানি তুই এখানে একা আসস, তো তুই এখান থেকে পলাইতাছস নাকি? আর নারুতো বলে যে এতে কিছুই যায় আসে না, আমি 1 থেকে 1000 হইতে পারি। তাছাড়া আমি পলামুকে, আমি যদি তোকে ধরতে পারি তাহলে আমি সাসকেকে দেখতে পারবো। আর ইটাচি তখন নারুতোকে জিজ্ঞাসা করে তুই সাসকেকে নিয়ে এত বেশি চিন্তা করস কে? সাসকে তো হইতাছে একটা বিশ্বাসঘাতক। নারুতো বলে যে হতে পারে আমাদের রক্তের সম্পর্ক নাই, কিন্তু সাসকে হইতাছে আমার ভাইয়ের মতো, যেটা তুই কখনোই হইতে পারস নাই। আর এটা শোনার পরে আমরা দেখতে পাই যে ইটাচি একটা মুচকি হাসি দেয়। ঠিক তখনই নারুতো ইটাচির দিকে যাইতে শুরু করে আক্রমণ করতে। তখন ইটাচি সেখানে অনেকগুলো কাউয়া ছাইরা দেয়। আর এই কাউয়ার মাধ্যমে ইটাচি নারুতোর মধ্যে জ্ঞানজুৎসু কইরা ফেলে। ইটাচি নারুতোকে বলে যে আমি তোকে আবার বলতাছি, আমি শুধু এখানে কথা বলতে আইছি। কিন্তু নারুতো তো ইটাচিকে বিশ্বাস করতে রাজি না। তখনই আবার সিন শিফট হয়ে যায়, যেখানে সুনারে জিরাকে জিজ্ঞাসা করে তুই কি আসলেই শিওর যে আকাশকির লিডার হইতাছে রেন ভিলেজের মধ্যে? আর আমরা সুনারের কাছ থেকে এটাও জানতে পারি যে বর্তমানে রেন ভিলেজের মধ্যে ঢুকা অনেক বেশি কষ্ট। রেন ভিলেজের সাথে অন্য কোনো ভিলেজের কোনো সম্পর্কই নাই। আর ওরা দুজনে এখানে এই বিষয় নিয়ে আলোচনা করে কেন আকাশকির লিডার রেন ভিলেজের মধ্যেই আছে। জিরা বলে যে আসলে এটাই হইতাছে লজিক্যাল, যদি ওরা রেন ভিলেজের মধ্যে থাকে তাহলে অন্য কোনো ভিলেজ ওদের সম্পর্কে জানতেই পারবে না। আর সুনারে জিরার কাছ থেকে এটাও জানতে পারে যে রেন ভিলেজের ভিতর একটা সিভিল ওয়ার চলতেছে অনেক সময় ধরে। আর ওই সিভিল ওয়ারের এক গ্রুপের লিডার হইতাছে আকাশকির লিডার। এখানে আমরা সুনারের কাছ থেকে আরো কিছু জানতে পারি রেন ভিলেজ সম্পর্কে। রেন ভিলেজ আসলে 3টা গ্রেট নেশনের মাঝখানে পড়ছে, ল্যান্ড অফ ফায়ার, ল্যান্ড অফ আর্থ এবং ল্যান্ড অফ উইন্ড।
আর তোমরা রেন ভিলেজকে একটা যুদ্ধক্ষেত্র বলতে পারো, যে কারণে কখনোই সেখানে কোনো শান্তি বজায় থাকে নাই। আসলে এই 3 ভিলেজ যখনই ফাইট করতো একে অপরের সাথে, তখন ওই ফাইট হইতো রেন ভিলেজের মধ্যে গিয়াই। তো জিরায় বলে যে এই কারণেই আমি একা গিয়ে ওই ভিলেজের ভিতরে গুপ্তচুরি করবো, আর যখন আমি ফিরে আসবো তখন গিয়ে আমরা প্ল্যান বানাবো সেখানে আক্রমণ করার। জিরায় এটা তো অনেক বেশি ভয়ানক সেখানে একা যাওয়া। তবে জিরায় বলে যে আমি হইতাছি লিভ ভিলেজের লেজেন্ডারি সানিনদের মধ্যে একজন, তুই তো জানোসই এটার মানে কি। আর তখন সুনারে মন খারাপ করে জিরায়াকে বলে যে আমি সরি, তোকেই সব সময় কঠিন মিশন গুলোকে করতে হয়। তবে এটা শুনে জিরায়া হাসতে শুরু করে যে কি তুই হঠাৎ করে এত নরম হয়ে কথা বলতাছস কে। আর সুনারে এটা বলতে থাকে তোকে সবাই হোকাগে বানাইতে চাইছিল, কারণ থার্ড হোকাগে সব সময় চাইছিল যেন তুই তার সাকসেসর হইতে পারস। কিন্তু জিরায়া বলে যে জিরায়া সবসময় ফ্রি থাকতে বেশি পছন্দ করে। আর তারপরে ওরা আলোচনা করে ওরোচিমারু সম্পর্কে, যে ওরোচিমারু মারা গেছে, তার মানে এখন আর জিরায়াকে ওরোচিমারুর পিছনে দৌড়াইতে হইতো না। আর এই কারণেই নাকি জিরায়া নিজের নোবেলের পরের পার্টকে আরো তাড়াতাড়ি রিলিজ করতে পারবো। আর এরপরে জিরায়া আর সুনাডে নিজেদের পুরোনো দিনের কথাগুলোকে মনে করতে শুরু করে। আর ওরা দুজনেই একেবারে বুড়া বুড়ি, ওদের দুজনের বয়সই 50 বছরের উপরে। তো তখন জিরায়া বলে যে এই জন্যই আমাদের ইমোশনকে কন্ট্রোলে রাখতে হইব, কারণ এখন আমরা যেটা করবো সেটাই হবে পরের প্রজন্মের জন্য এক্সাম্পল। আর এটা করার জন্য জিরায়া নিজের জীবনকেও স্যাক্রিফাইস করে দিতে রাজি আছে। আর এখান থেকে আবার সিন শিফট হয় নারুতো আর ইটাচির উপরে, যেখানে আমরা দেখতে পাই হঠাৎ করে নারুতো ইটাচির গেনজুৎসু থেকে বাইর হয়ে আসে, আর নারুতোর সাথে সাথেই মাটিতে বইসা পড়ে। নারুতো ইটাচিকে জিজ্ঞাসা করে তুই না এখন বললি যে তুই আমাকে ধরতে আসোস নাই, তো এটা কেন করলি? তবে ইটাচি বলে যে এখন আমি চইলা যাইতাছি, কারণ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তারপরে ইটাচি অনেকগুলো কাকে পরিবর্তন হইয়া সেখান থেকে গায়েব হইয়া যায়। আর ঠিক তখন সেখানে বাকিরাও চইলা আসে, কিন্তু নারুতো ইটাচি সম্পর্কে ওদেরকে বলে না। নারুতো শুধু এদেরকে বলে সাসকেকে খুঁজে বের করা জারি রাখতে। আর তখন আবার সিন শিফট হয় সুনাডে আর জিরায়ার উপরে একটা চিপার মধ্যে, যেখানে সুনাডে মোলার জুস খাওয়ার কারণে বমি করতে আছে। আর তারপরে জিরায়া সুনাডেকে নিয়ে যায় একটা বেঞ্চের মধ্যে যেন সুনাডে বিশ্রাম করতে পারে, যেখানে সুনাডে বলে যে আকাশকির লিডার এমন একটা পাওয়ারফুল গ্রুপকে কন্ট্রোলে রাখতে পারে, তার মানে হইতাছে যে আকাশকির লিডারও অনেক বেশি শক্তিশালী হবে। জিরায়া তুই যে মিশনের মধ্যে যাইতে চাইতেছস এটা কিন্তু অনেক বেশি ভয়ানক হবে। আর জিরায়া বলে যে তাহলে এখন সময় হয়ে গেছে, আমার যেতে হবে। তখন সুনারে বলে যে প্লিজ জিরায়া ফিরে আসিস, এখন যদি তুইও আমার কাছ থেকে হারায় যাস তাইলে আমি জানি না আমি কি করবো। কিন্তু জিরায়া বলে যে তুই কি বলতে চাইতেছিস তুই আমার জন্য কানবি? কিন্তু আমার মনে হয় যে তুই ওইভাবে কানবি না যেভাবে ডান মারা যাওয়ার পরে কানছিলি। তো তখন জিরায়া সুনারেকে বলে যে কি হবে যদি তুই আমার সাথে একটা বাজি ধরস, তুই সবকিছু বাজি ধরে রাখ যে আমি মারা যাবো, কারণ তুই সবসময় বাজিতে হাইরা যাস। আর সুনাডে তো একেবারে অবাক হইয়া জিরায়ের কথাই শুনতে থাকে। জিরায় বলে আমাকে একটা কথা প্রমিস কর, যদি আমি আসলেই বেঁচে ফিরতে পারি। সুনাডে তো একেবারে বড় বড় চোখ করে জিরায়ের দিকে তাকায় ছিল। আসলে সুনাডে মনে করতেছে যে জিরায় সুনাডেকে প্রপোজ করব। তবে তখনই জিরায় হাসতে শুরু করে দেয়, হা 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 হা, আমি তো শুধু মজা করতেছিলাম। সুনাডে তুই কি জানোস আমি তোর কাছে কৃতজ্ঞ, কারণ হইতাছে রিজেকশন একটা পুরুষকে আরো বেশি শক্তিশালী করে। আর আমি বিশ্বাস করি যে তুই ততক্ষণ পর্যন্ত একটা পুরুষ হইতে পারবি না যতক্ষণ পর্যন্ত তোর জীবনে ঘটে যাওয়া খারাপ বিষয়গুলোকে নিয়ে তুই হাসতে পারস না। সুনাডে বলে যে তার মানে কি তুই বলতে চাইতেছস একটা পুরুষের সবসময় স্ট্রং থাকতে হয়। আর এই আলোচনা করার পরে জিরায়ার ফাইনালি সময় হয়ে যায় সেখান থেকে চলে যাওয়ার। সুনাডে জিরায়াকে বলে যে যাই হোক না কেন তুই তোর ট্যুরের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবি, তখন আমি তোকে সাহায্য করার জন্য সেখানে পৌঁছে যাব। তবে জিরায়া বলে এটার কোনো দরকার নাই, তোর ভিলেজ থেকে বের হওয়া উচিত হবে না, পুরো হিডেন লিভ ভিলেজ এখন তোর উপরেই ভরসা করতেছে। সুনাডে বলে অনেকেই তো আছে যে হোকাগে হইতে পারবো, তবে জিরায়ার মতে যদি বারবার হোকাগে চেঞ্জ হইতে থাকে তাইলে কখনোই ভিলেজের মধ্যে স্টেবিলিটি আসতো না। আর এখন
হিডেন লিফ ভিলেজের মধ্যে সুনাডে থেকে কোনো উপযুক্ত হোকাগেও নাই। আর তখন সুনাডে মজা কইরা বলে যে কাকাশি আছে, তারপরে নারুতো তো হোকাগে হইতে চায়। আর সুনাডের পুরা বিশ্বাস আছে যে নারুতো একদিন হোকাগে হইতে পারবো। জিরায় বলে যে হ্যাঁ আমি জানি তুই কেন এটাকে বিশ্বাস করস। প্রথমে তোর ছোট ভাই নাওয়াকি, তারপরে তোর বয়ফ্রেন্ড ডান, আর তারপরে নারুতো। ওদের তিনজনের মধ্যে একটা জিনিসই কমন আছে, সেটা হইতাছে ওরা তিনজনই হোকাগে হইতে চায়। জিরায় সুনাডেকে বলে তুই নারুতোকে নিজের নেকলেস দিছস, কিন্তু নারুতো কিন্তু এখনো উপযুক্ত না হোকাগে হওয়ার জন্য। আর এরপরে এদের দুজনের মধ্যে নারুতোর ব্যাপারে আলোচনা হইতে শুরু করে যে জিরায় তো নারুতোর উপরে বিশ্বাস করে, এই কারণে নারুতোকে ফোর্থ হোকাগের রাসিঙ্গানকে শিখাইছে। জিরায় বলে হ্যাঁ নারুতোকে দেখলে আমার মিনাটোর কথাই মনে পড়ে। মিনাটো নামি কাজে নারুতো তো ঠিক তার মতোই। আর জিরায় বলে যে মিনাটো হইতাছে এমন একজন জিনিয়াস যে জেনারেশনের মধ্যে একবারই আসে, আর মিনাটোর মতো কেউ হইতে পারতো না। মিনাটো এত বেশি ট্যালেন্টেড ছিল যে চোখের পলকেই ফোর্থ হোকাগে হইয়া যায়। আমি কখনোই বাবা হই নাই, তো আমি এই বিষয় সম্পর্কে বেশি কিছু জানি না। তবে যদি মিনাটো আমার ছেলে হইতো তাইলে আমি অনেক বেশি গর্ব করতাম। তো সুনারে বলে যে হ্যাঁ নারুতো হয়তো তার মতো হইতে পারতো না। আর এখানেই আমরা প্রথমবারের মতো একটা হিন্ট পাই যে নারুতো হইতাছে ফোর্থ হোকাগের ছেলে। সুনাডে বলে যে হ্যাঁ নারুতো ওর বাবার মতো হইতে পারতো না, কিন্তু ওর মায়ের মতো অবশ্যই হইছে। নারুতোর পুরো পার্সোনালিটি হইতাছে কুশিনা উজুমাকির মতো। জিরায় বলে যে হ্যাঁ আমার মনে ছিল ওর চুলগুলো লাল ছিল, কিন্তু ওই অনেক বেশি শয়তান ছিল। কিন্তু যখন কুশিনা উজুমাকি বড় হয়েছিল তখন অনেক বেশি সুন্দরী হয়েছিল। তবে নারুতোকে দেখতে ওর মায়ের মতো হয় নাই, নারুতো ওর বাবার মতো হইছে, মানে ফোর্থ হোকাগের মতো। জিরায় বলে যে হ্যাঁ নারুতোকে দেখলে আমার আসলেই মনে হয় যে আমি আমার গ্র্যান্ডসনের দিকে তাকায় আছি। আর তারপরে এদের দুজনের আলোচনা শেষ হয়ে যায়, জিরায় যাইতে শুরু কইরা দেয়। আর এতেই সুনাডের আবারও মন খারাপ হইয়া যায়। আর জিরায় যাওয়ার সময় সুনাডেকে বলে যে আমার তোকে একটা ওয়ার্নিং দিতে হবে, যেন সুনাডে সাবধানে থাকে ফাউন্ডেশন থেকে। মানে জিরায় সুনাডেকে সাবধান থাকতে বলতাছে ডানজোর কাছ থেকে। আর তারপরে জিরায় যাইতে শুরু কইরা দেয়। সুনাডে শুধু তাকায় থাকে, কিছু বলতে পারে না। জিরায় যাওয়ার সময় এইরকম একটা সাইন দেখায়, তারপরে চইলা যায়। আর সুনাডে কান্না করতে শুরু কইরা দেয়। আর এরপরেই এমন একটা কিছু হইতে চলতেছে যেটা নারুতোকে একেবারেই পরিবর্তন কইরা দিব। আর এরপরে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা জুয়ান থার্ড হোকাগেকে দেখতে পাই। তার সামনে ছিল পিচ্চি জিরায়, ওরোচিমারু আর সুনাডে। থার্ড হোকাগে ওদের কাছ থেকে ওই পরীক্ষাটা নিব যেটা আমরা এর আগেও দেখছিলাম যে কাকাশি সেন্সের টিম 7 এর কাছ থেকে নিছিল। এখানে থার্ড হোকাগের কাছে দুইটা বেল আছে, ওদেরকে থার্ড হোকাগের কাছ থেকে যে কোনো একটা বেল ছিনায় নিতে হইব, আর যে না নিতে পারবো সে ফেল করব। আর তখন জিরায় সুনাডেকে জিজ্ঞাসা করে যদি জিরা একটা বেল নিতে পারে তাহলে সুনাডে কি জিরার সাথে ডেটে যাবে কিনা। সুনাডে বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে যামু, কিন্তু যদি তুই ফেল করস তারপরে তুই আমার আর বিরক্ত করতে পারতি না। আর এইটা শোনার পরেই জিরা একেবারে এক্সাইটেড হইয়া যায়। এরপরে শুরু হয় ওদের পরীক্ষা। আমরা দেখতে পাই যে জিরা লুকায় লুকায় থার্ড হোকাগেকে দেখতাছিল। জিরা চিন্তা করতে থাকে যে আমার কাছে অসংখ্য সুযোগ আছে, আমি তার কাছ থেকে বেলটাকে ছিনায় নিতে পারবো। কিন্তু তখনই জিরা দেখতে পাই যে একটা বেল্ট পইরা রইছে। এই কারণে জিরা চিন্তা না করেই তাড়াতাড়ি যায় ওই বেলটাকে উঠাইতে। কিন্তু থার্ড হোকাগে সেখানে একটা ফাঁদ পাইতা রাখছে, যেটার কারণে জিরা উল্টা ঝুইলা যায়। আর আমরা কিন্তু নারুতোকেও দেখছিলাম উল্টা ঝুইলা যাইতে। আর তারপরে আমরা দেখতে পাই যে জিরা হইতাছে গাছের সাথে বাঁধা। সুনাডে আর ওরোচিমারু পাস করছে, কারণ ওরা থার্ড হোকাগের কাছ থেকে বেল ছিনায় নিতে পারছে। আর সুনাডে জিরাকে বলে যে আমি বেল নিতে পারছি আর তুই ফেল করছস, এই কারণে এখন থেকে আর আমাকে বিরক্ত করবি না। আর তখন জিরা সুনাডেকে এমন একটা কথা বলে যেটা জিরার বলা ঠিক হয় নাই। জিরা সুনাডেকে বলে যে তুই তো তক্তার মতো সমান, স্টুপিড সুনাডে। আর এতে ওদের দুজনের মধ্যে তর্ক শুরু হইয়া যায়। আর তখন থার্ড
হোকাগে ওদেরকে শান্ত কইরা বলে যেন অরুচিমারু আর সুনাডে এখান থেকে চইলা যায়, কিন্তু জিরা এখানেই বাধা অবস্থায় থাকবো। ভাই জিরার চেহারার একবার রিয়েকশনটা দেখো, আমার তো দেখে হাসি পেয়ে লেগেছে। আর তখন থার্ড হোকাগে জিরাকে লেকচার দিতে থাকে, তবে জিরা কোনো পাত্তাই দেয় না। থার্ড হোকাগে জিরাকে বলে তোর একটা লক্ষ্যর দরকার, তারপরে তুই ঠিকভাবে মনোযোগ দিতে পারবি। আর থার্ড হোকাগের কাছে একটা আইডিয়া আছে যেটা দেখার পরে হয়তো জিরা বুঝতে পারবো, তবে জিরা কিছুই বুঝতে পারে না যে থার্ড হোকাগে কি করতে চাইতেছে। আমরা তখন দেখতে পাই যে থার্ড হোকাগে নিজের হাতের মধ্যে এইভাবে কামড় দেয়, তার মানে হইতাছে যে থার্ড হোকাগে এখন ব্যবহার করব সামানিং জুৎসু। আর থার্ড হোকাগে তখন সামানিং জুৎসুর ব্যবহার কইরা সবচেয়ে পাওয়ারফুল সামানিং এর মধ্যে একটা এনমাকে সামান করে। আর এইটা দেখা জিরা একেবারে ইমপ্রেস হয়ে যায়। জিরা তো বলতে শুরু করে যে জিরা এখনই এই এনমার সাথে কন্ট্রাক্ট বানাইতে চায়, কিন্তু থার্ড হোকাগে বলে যে জিরা তুই এখন এটা করতে পারতি না। প্রথমত তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো অ্যানিমালস এর সাথে কন্ট্রাক্ট করতে পারতা না, ওই অ্যানিমালসও তোমাকে চুজ করতে হবে। আর তাছাড়া এটা করতে জিরাকে এখন আরো বেশি প্র্যাকটিস করতে হইবে, এতে জিরা আরো বেশি বিরক্ত হইয়া যায়। ভাই জিরা কষ্ট ছাড়া মিষ্টি পাইতে যায়, যেটা সম্ভব না। যাই হোক, তারপর থেকে জিরা একেবারে সিরিয়াস হয়ে ট্রেনিং করতে শুরু করে, কারণ হইতাছে জিরার লক্ষ্য হইতাছে যে কোনো ভাবে একটা সামানিং অ্যানিমালস এর সাথে কন্ট্রাক্ট তৈরি করা, যেন জিরা সুনাডেকে ইমপ্রেস করতে পারে। আমরা দেখতে পাই যে জিরা একেবারে গাছের উপরে বসে ট্রেনিং করতেছে, তারপরে বিশাল বড় পাথর নিয়ে পাহাড়ের উপরে উঠে অনেক বেশি কষ্ট করতেছে আমাদের জিরা সেন্সে। কিন্তু পাহাড়ের উপরে যাওয়ার পরে শুইয়া শুইয়া চিন্তা করতে শুরু করে যে কেন আমি এত কষ্ট করে ট্রেনিং করতেছি। আর তখন আবার জিরার মাথার মধ্যে সুনাডের কথা আসে, এই কারণে জিরা আবারও মোটিভেটেড হইয়া যায়। জিরা চিন্তা করে যে যদি আমি সবচেয়ে শক্তিশালী শিনোবি হইতে পারি তাইলে তো সুনাডে আমার পিছনে পিছনে ঘুরবো। আর একদিন থার্ড হোকাগে লুকায় লুকায় দেখতে পার যে জিরা ট্রেনিং করতেছে, এতে থার্ড হোকাগে খুশি হয়ে যায়। শেষ পর্যন্ত জিরা একটা লক্ষ্য পাইছে। জিরা চিন্তা করে যে শুধু সুনাডে না, আমি এই গ্রামের সকল মেয়েদের রাজা হইয়া যাবো। তো চলো আমার চাকরাকে কনসেন্ট্রেট করি। আর তারপরে হ্যান্ড সাইন বানাইতে শুরু করে। তবে ঠিক তখন থার্ড হোকাগে চিল্লায় চিল্লায় জিরাকে থামতে বলে, কারণ হইতাছে যদি জিরা কোনো কন্ট্রাক্ট বানানো ছাড়া সামানিং জুৎসুর ব্যবহার করে তখন কি হইব কেউ জানে না। তবে জিরা শয়তান থার্ড হোকাগের কথা শুনে না, সামানিং জুৎসুর ব্যবহার কইরা ফেলে। থার্ড হোকাগে দৌড়ায় যায় জিরাকে দেখার জন্য, কিন্তু জিরা সেখান থেকে গায়েব হয়ে গেছে গা। তখন আমরা দেখতে পাই যে জিরা একটা অন্ধকার জায়গা দিয়ে কই জানি পড়তাছে, আর এইভাবে জিরা অন্য একটা জায়গার মধ্যে সামান হইয়া যায়, যে জায়গাটা একেবারে আজব ছিল। চারিদিকে ব্যাঙের মূর্তি। তোমরা বুঝতেই পারতাছো যে এই জায়গাটা কোন জায়গা হইতে পারে। এই জায়গাটার নাম হইতাছে মাউন্ট মিয়োবোকু। জিরা জ্ঞান ফিরে আসার পরে চারিদিকে দেখতে শুরু করে, আর তখনই জিরা একটা বিশাল বড় ব্যাঙকে দেখতে পায়, যেটার সামনে ছিল একটা সাপ। তবে জিরা দৌড়ায় গিয়ে ওদের মাঝখানে চইলা যায়। আমি দ্য গ্রেট মাস্টার জিরা লড়াই করবো। আর তারপরে জিরা ওই সাপটার সাথে ফাইট করতে শুরু কইরা দেয়। ওই সাপের লেজের মধ্যে দইরা সাপকে একেবারে দূরে পাঠায়, আর তারপরে ভাব ধরে দেখছস এইভাবে করতে হয়। তবে তখন ওই ব্যাংকটা কথা বলতে শুরু করে, ভাই তুই কি আসলে কথা বললি? আর এই ব্যাংকটাকে তুমি বুঝতেই পারতাছো এটা কেটা, এটা হইতাছে নারুতোর বস। আর গামা বুনতা মাস্টার জিরাকে একটা ব্যাঙের কাছে নিয়ে যায়, যার নাম হইতাছে মাস্টার ফুকাসাকু। আর সে আগে থেকেই জানতো যে জিরা একদিন এই জায়গার মধ্যে আসবে, কারণ হইতাছে এই ব্যাংকদের যে এল্ডার আছে সে নিজের স্বপ্নের মধ্যে জিরাকে দেখছে জিরা মাউন্ট মিয়োবোকুর মধ্যে আইছে। আর এল্ডার বলছিল যখন ওই মানুষের বাচ্চাটা এখানে আসবো তখন তাকে আমাদের পাওয়ার দেওয়া হইব, এবং তার সাথে সাথে একটা ভবিষ্যৎ বাণীও দেওয়া হবে। জিরা তখন জানতে চায় যে ওই ভবিষ্যৎ বাণীটা আসলে কি, কিন্তু মাস্টার ফুকাসাকু এখনো সেটা জানে না। মাস্টার ফুকাসাকু জিরাকে বলে যে তোর এখন এখানে থাইকাই ট্রেনিং করতে হইব, যতদিন পর্যন্ত না তোর ভবিষ্যৎবাণী আইতাছে। জিরা বলে যে কি আমি এখানে থাকবো, আমি তো শক্তিশালী হইতে চাই যেন আমি সকল মাইয়াদেরকে পটাইতে পারি, কিন্তু যদি আমি এখানে থাকি তাইলে এটা কখনোই হইতো না। তখন মাস্টার ফুকাসাকু বলে যে তোর ডেস্টিনি হইতাছে এটা, আর তোকে এটা করতেই হইব। তুই নিজে থেকে মাউন্ট মিয়োবোকুর মধ্যে আইতে পারছস, তার মানে হইতাছে তুই চোজেন ওয়ান। আর চোজেন ওয়ানের কথা শোনা
শোনার পরে জিরা মনে মনে চিন্তা করে আমার তো এটা অনেক বেশি পছন্দ হইতাছে, এখানে ট্রেনিং করে শক্তিশালী হমু, এটা অনেক বেশি সারপ্রাইজিং। আর তারপর থেকে জিরা মাউন্ট মিয়োবুকুর মধ্যে ট্রেনিং শুরু কইরা দেয়। এমনকি মাউন্ট মিয়োবুকুতে ট্রেনিং করার পরে আবার ভিলেজের মধ্যে গিয়ে থার্ড হোকাগের সাথেও ট্রেনিং করতো। মানে জিরা একসাথে নিনজুৎসু ট্রেনিং ও করতেছে, তার সাথে সাথে সেজুৎসু ট্রেনিং ও করতেছে। তবে আমরা দেখতে পাই যে জিরা যখন গাছে উঠতে যায় তখন গাছ থেকে পড়া যায়, যখন পানি দিয়ে দৌড়াইতে যায় পানির মধ্যে ডুইবা যায়, আবার যখন পাহাড়ের উপরে উঠে পাহাড়ের মাটি ভেঙ্গা নিচে পড়া যায়। এমনকি মাউন্ট মিয়োবুকুর উপরেও যখন ট্রেনিং করে তখনও নিচে পড়া যায়, খালি নিচেই পড়তাছে। তবে প্রতিবার নিচে পড়ার সাথে সাথে জিরা একটা না একটা কিছু শিখতে পারতাছে, আর এইভাবে জিরা আরো শক্তিশালী হইতে থাকে। যে কারণে আমরা দেখতে পাই যে জিরা একটা বিশাল বড় পাথরকে উপরে তুইলা ফেলে। এটা দেখার পরে তো ভাই সুনাডে হা কইরা তাকায় থাকে। আর এর পরে গিয়ে আমরা দেখতে পাই যে মাস্টার ফুকাসাকু জিরার সামনে একটা স্ক্রোল নিয়ে আসে, যেটার মাধ্যমে টোডদের সাথে কন্ট্রাক্ট তৈরি করা হয়। আর এখানে আমরা শুধু 3টা নাম দেখতে পাই, তার মানে হইতাছে জিরা 4 নাম্বার। সবার প্রথমে যে টোডদের সাথে কন্ট্রাক্ট করছিল সে হইতাছে সেজ অফ দা 6 পাথ, তারপরে আরো 2 জন, তারপরে জিরা। তার মানে তোমরা বুঝতেই পারতাছো যে এটা কত বেশি আন্ডাররেটেড। আর তারপরে আমরা দেখতে পাই যে জিরা মোটামুটি বড় হইয়া গেছে, গার উপরে বৈশা বৈশা চিন্তা করতেছে যে এখানে আসার পরে আমি অনেক বেশি শক্তিশালী হইয়া গেছি। কিন্তু তারপরেও সুনাডে ঠিক আগের মতোই আছে, মানে সুনাডে এখনো জিরাকে পাত্তা দেয় না। আমি তো মাইয়াদেরকে পটানোর লেগে শক্তিশালী হইতে চাইতেছি, কিন্তু আমার জীবনের লক্ষ্য আসলে কি? আর ঠিক তখনই সেখানে গামাবুন্তা এসে জিরাকে বলে যে দ্য গ্রেট এল্ডার জিরাকে ডাকছে। ফাইনালি গ্রেট এল্ডার নাকি জিরার প্রফেসিকে দেখে ফেলছে, মানে ভবিষ্যৎবাণীকে দেখে ফেলছে। আর তারপরে আমরা জিরাকে দ্য গ্রেট এল্ডার টোটের সামনে দেখতে পাই। তবে গ্রেট এল্ডার তো জিরাকে চিনতেই পারে না, তুই জানি কে? আর ফুকাসাকু বলে যে লর্ড এটা হইতাছে জিরায়া, জিরায়া এটাই হইতাছে ওই মানুষের বাচ্চাটা। ও হ হ, আমার এতক্ষণে গিয়া মনে পড়ছে, তুই তো অনেক বেশি বড় হইয়া গেছিস গারে। তবে সেখানে আরেকটা ছোট টোট ছিল যেটার নাম হইতাছে মাহা। মাহা তো গ্রেট এল্ডারের উপরে রেগে যায়, তুই বুড়া ওকে সামান কইরা ওকে ভুইলা গেছস গা। আর ফুকাসাকু বলে যে মাহা গ্রেট এল্ডারকে অসম্মান করিস না। তখন গ্রেট এল্ডার ওদেরকে বলে যে আরে শান্ত হ, শান্ত হ। তারপরে আবার জিরাকে বলে যে তুই জানি কে? আর এতে জিরার রিয়াকশন দেখো ভাই। তখন ফুকাসাকু জিরাকে বলে যে গ্রেট এল্ডার তোর ভবিষ্যতের স্বপ্ন দেখছে, আর এটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না। আর এখন সে তোকে নিজের স্বপ্ন সম্পর্কে বলবো, এই কারণে তুই মনোযোগ দিয়ে শুনবি। তখন গ্রেট এল্ডার বলে যে আমি এখন তোর ভবিষ্যৎবাণী বলবো, তুই হইতাছস একটা বড় লুচ্চা, তারপরেও তুই অনেক বড় একটা শিনবি হবি। আর যখন তুই একটা গ্রেট শিনবি হইয়া যাবি তখন তোর নিজেরও স্টুডেন্ট হবে, তোর স্টুডেন্টরা অনেক শক্তিশালী শিনবি হবে যারা এই দুনিয়ার মধ্যে পরিবর্তন নিয়ে আসবো। আমি এটাই আমার স্বপ্নের মধ্যে দেখছি। তখন জিরা জিজ্ঞাসা করে যে কিরকম পরিবর্তন নিয়ে আসবো? তখন গ্রেট এল্ডার বলে যে হয়তো দুনিয়ার মধ্যে শান্তি নিয়ে আসবো, নয়তো ধ্বংস। এইরকম কিছু পরিবর্তন হইব যেটা অতীতে কেউ কখনো দেখে নাই। আর জিরা হইতাছে একমাত্র যে তাদেরকে রাস্তা দেখাতে পারবে। জিরাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হইব যেটাই এই দুনিয়ার ভবিষ্যৎকে নির্ধারণ করব। যেই দুনিয়ার মধ্যে কি ধ্বংস আসবো নাকি শান্তি বিরাজমান হইব। বা এগুলো শোনার পরে তো জিরা একেবারে চিন্তিত হয়ে পড়ে যে আমি শক্তিশালী হইতে চাইছি মেয়েদেরকে পটানোর লাইগা, আর এখন আমার মাথার মধ্যে এত বড় দায়িত্ব। আর তখন এল্ডার টোড আবারও জিরাকে বলে আমি আমার স্বপ্নের মধ্যে দেখছি যে তুই দুনিয়া ঘুরবি আর বই লিখবি, কিন্তু সে এটা জানে না জিরা বই কেন লিখবো। এই কারণে জিরাকে দুনিয়া ঘুরা সবকিছুকে দেখতে হবে। আর তখন জিরা গ্রেট এল্ডারকে জিজ্ঞাসা করে তার প্রফেসি কি কখনো ফেল হয়েছে কিনা। আর গ্রেট এল্ডার একেবারে কনফিডেন্সের সাথে বলে যে কখনোই না। আর এই ভবিষ্যৎবাণী জানতে পারার পরে জিরা নিজের জার্নি শুরু করে দেয় দুনিয়াকে দেখার জন্য। জিরা নিজের জার্নির মধ্যে গ্রেট এল্ডারের যে ভবিষ্যৎবাণী আছে সেটার উত্তর খোঁজার চেষ্টা করে। তবে জিরার ওই জার্নি চলাকালেই শুরু হয়ে যায় যুদ্ধ। আর আমরা দেখতে পাই যে জিরা ওই যুদ্ধের সময় একটা
ভাঙাচুরা বাড়ির মধ্যে আশ্রয় নেয় বৃষ্টি থেকে বাঁচার জন্য। সেখানে আরেকটা লোক ছিল যার কাছে ছিল একটা বাচ্চা। ওই বাচ্চাটা কান্না করতেছিল, এই জন্য জিরা তাকে একটা চকলেট দিতে যায়। তবে সেটা কোনো বাচ্চা ছিল না, সেটা ছিল একটা পাপেট, যেটার মাধ্যমে ওই লোকটা জিরায়ের উপরে আক্রমণ কইরা দেয়। তবে এদের দুজনের মধ্যে ফাইট হয় না, ওই লোকটা শান্তি মতো সেখান থেকে চইলা যায়। আর এরপরে আমরা জিরায়াকে দেখতে পাই একটা মেয়ের সাথে। ভাই ওই মেয়েটার সাথে জিরায়া খুব ভালো সময় কাটাইতেছিল। তবে তখনই জিরায়া পাশ থেকে চিল্লানোর শব্দ শুনতে পায়, আর এই জন্য সেখানে গিয়ে জিরায়া নিজের নাক গলাইতে শুরু করে। জিরায়া গেছিল সেখানে ফাইট করতে, কিন্তু দেখতে পায় যে ওরা জুয়া খেলতেছে। আর তারপরে সেখানে থাকা একটা লোকের সাথে জিরায়া মুলার জুস খাইতে যায়। তার কাছ থেকে জিরায়া জানতে পারে যে এখন কি অবস্থা, আসলে চারিদিকেই যুদ্ধ চলতেছে। আর তখন সেখানে জিরায়া আরেকটা সাদা চুলওয়ালা শিনবিকে দেখতে পায়। জিরায়া তার কাছ থেকে জানতে পারে সে হইতাছে একজন শিনবি, আর সে বাকি বাচ্চাদেরকে শিখায় কিভাবে ফাইট করতে হয়। সে বাকি বাচ্চাদেরকে শিখায় যে এই ভয়ানক দুনিয়ার মধ্যে কিভাবে বেঁচে থাকতে হয়। যেটা শোনার পরে জিরায়াও চিন্তায় পড়া যায়, আমাকে তাড়াতাড়ি যে কোনো একটা কিছু খুঁজা বের করতে হইব যেটা এই দুনিয়ার মধ্যে শান্তি নিয়ে আসতে পারবো। তারপরে জিরায়া অন্য একটা গ্রামের মধ্যে যায় যেখানে সবকিছু একেবারে ভাঙাচুরা ছিল। জিরায়া সেখানে যাওয়ার পরে দেখতে পায় যে একটা লোক নিজের আশেপাশে অনেকগুলো লোককে জড়ো কইরা ভাষণ দিতাছে, যেমন বর্তমানে আমাদের দেশের রাজনীতিবিদরা এটা করতেছে। আর জিরায়া সেখানে যাওয়ার পরে ওই লোকটাকে জিজ্ঞাসা করে যে আমাকে বলেন যে আপনি এই দুনিয়ার মধ্যে কিভাবে শান্তি নিয়ে আসতে চান। তবে ওই লোকটা বলে যে এখন এই দুনিয়ার যে অবস্থা কেউ এই যুদ্ধকে থামাইতে পারতো না। আর এই লোকটা যে উত্তর দেয় সেটা জিরায়ার একেবারেই পছন্দ হয় না। তো এই কারণে জিরায়া আবারও নিজের জার্নিতে বের হয়ে যায়। এরপরে জিরায়া অন্য একটা গ্রামের মধ্যে যায় যেখানে কিছু শিনবিরা আগুন ধরায় দিছে। আর তারপরেই ওই নিনজারা জিরায়ের উপরে আক্রমণ করতে শুরু কইরা দেয়। তখন জিরায়া সাবস্টিটিউশন জুৎসুর ব্যবহার করে গাছের উপরে চলে আসে। আর ওদের যে শুরিকেন জুৎসু সেটা দেখার পরে জিরায়া বুঝতে পারা যায় যে এরা হইতাছে ফুমা ক্ল্যানের। এই কারণে জিরায়া এদেরকে জিজ্ঞাসা করে যে এরা কেন সাধারণ ভিলেজের মধ্যে আক্রমণ করতেছে। আর ওই নিনজাটা জিজ্ঞাসা করে যে তুই এখানে কি করতাছ। জিরায়া বলে যে আমি জার্নিতে বের হইছি আমার একটা স্টুডেন্টকে খুঁজে বের করতে, যেন সে এই দুনিয়ার মধ্যে শান্তি নিয়ে আসতে পারে। তবে ওই নিনজা উল্টাপাল্টা বলতে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের মতো, যে পাওয়ারের জন্য যুদ্ধ হইতাছে আর এই যুদ্ধ কেউ থামাইতে পারতো না। এই দুনিয়ার মধ্যে শুধু একটাই নিয়ম আছে, হয়তো মরবি নয়তো মারবি, আর যে হেজিটেট করব সেই মারা যাইব। আর তখন আমরা জিরায়ার হাতের মধ্যে দুইটা ছোট ছোট বল দেখতে পাই, যেগুলোকে জিরায়া ওই নিনজার দিকে মাইরা দেয়, যেগুলো আসলে ছিল স্মোক বম, যেগুলো ওই নিনজার সামনে যাওয়ার পরেই ধোঁয়া ছাড়তে শুরু কইরা দেয়। আর তারপরেই আমরা ওই ধোঁয়ার ভিতরে দেখতে পাই যে লড়াই চলতেছে। আর ধোঁয়া কেটে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে জিরায়া হাঁটু গাইরা বইসা আছে আর ওই নিনজাটা দাঁড়ায় আছে। ফুমা ক্ল্যানের ওই নিনজাটা জিরায়া বলে যদি তুইও একজন শিনবি হয়ে থাকস তাইলে আমি তোকে শেষ কইরা দেব। তবে জিরায়া বলে যে আমি কি কিছু বলমু। ওই শিনবি বলে যে হার মেনে নে, এটাই হইতাছে নিনজা দুনিয়ার সিস্টেম। তারপরে সে জিরায়ার উপরে আক্রমণ কইরা দেয়। আর জিরায়া বলে যে কি হার মেনে নিমু। এটা বলার পরে জিরায়া গায়েব হয়ে যায়। আসলে এটা ছিল একটা শ্যাডো ক্লোন। আসল জিরায়া তো ছিল এই ফুমা ক্ল্যানের নিনজার পিছনে। আর জিরায়া একটা কুনাই দিয়া তার উপরে আক্রমণ কইরা দেয়, সেটা সে ডজ কইরা অন্য একটা গাছের মধ্যে চইলা যায়। কিন্তু আসলে সে জিরায়ার ওই কুনাইকে ডজ করতে পারে নাই। জিরায়া তার কপালের মধ্যে আক্রমণ করছে, আর এতে তার কপালের মধ্যে দাগ পইরা যায়। সে বলে যে তুই যদি এখানে আমাকে মাইরে ফেলস তারপরে অন্য একজন আসবো তোকে শেষ করার জন্য, আর তারা যাকে সামনে পাবে তাকেই শেষ কইরা দিব। যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে শিনবি আছে ততদিন পর্যন্ত কখনোই শান্তি আসবো না। এটা বলার পরে ফুমা ক্ল্যানের নিনজা সেখান থেকে চইলা যায়। জিরায়া নিজের মনে মনে চিন্তা করতে শুরু করে, গ্রেট এল্ডার বলছিল যে আমার ডেস্টিনি হইতাছে আমি এমন একজনকে ট্রেন করবো যেই দুনিয়ার মধ্যে পরিবর্তন আনবো। কিন্তু জিরায়া এত জার্নি করার পরেও একজনকে খুঁজে পায় নাই। আর এই কারণে
কারণে জিরা আবার ভিলেজের মধ্যে ফিরে আসে, যেন জিরা বাকি নিনজাদের সাথে মিলে এই যুদ্ধের মধ্যে লড়াই করতে পারে। তারপরে আমাদের ওই সিন দেখানো হয় যখন সুনাডের ছোট ভাই মারা গেছিল। জিরা চিন্তা করে যে আমার তাড়াতাড়ি ওই প্রফেসিকে খুঁজে বের করতে হইব, যেন এই দুনিয়ার মধ্যে শান্তি আসে। তবে যুদ্ধ আরো বেশি ভয়ানক হয়ে যায়। এই কারণে জিরার একটা টিম তৈরি করা হয়, আর ওরা চইলা যায় যুদ্ধের মধ্যে, যেটার নাম দেওয়া হয় থার্ড গ্রেট নিনজা ওয়ার। আর এরপরে জিরাদের ফাইট হয় হানজো দা স্যালামেন্ডারের সাথে। সে অনেক পাওয়ারফুল শিনোবি ছিল। হানজো নিজের স্যালামেন্ডারের উপরে দাঁড়ায় থেকে বলে যে আমি আগে থেকেই জানতাম যে এই ফাইটের মধ্যে হিডেন লিভ ভিলেজই জিতবো, এই কারণে আমি তোদের 3 জনকে জীবিত ছাইরা দিতাছি। তবে জিরা বলে যে আমাদের এটার দরকার নেই, আমরা এখনো ফাইট করতে পারবো। কিন্তু সুনাডে জিরাকে থামতে বলে, তোরা 3 জন আসলেই অনেক বেশি শক্তিশালী, তোরা আমার এই ভয়ানক ব্যাটেল গ্রাউন্ড কেও সার্ভাইভ কইরা ফেলছস। এই কারণে আমি হানজো তোদের 3 জনের নাম দিলাম হইতাছে হিডেন লিভ ভিলেজের সানিন। আর তোদের জীবনের পরিবর্তে তোদের এখন আমাকে তোদের নাম বলতে হবে। আর এরপরে আমরা দেখতে পাই যে ওরা একটা গুহার মধ্যে আশ্রয় নিচ্ছে, যেখানে সুনাডে জিরাকে জিজ্ঞাসা করে যুদ্ধ শেষ হয়ে গেলে কি জিরা আবারও নিজের জার্নিতে বের হবে কিনা। জিরা বলে যে অবশ্যই, আমি আবারও জার্নিতে বের হব, আর হয়তো একটা বইও লিখবো। তখন সুনাডে জিরাকে বলে জিরা কেন ভিলেজের মধ্যেই সেটেল হইতাছে না, কিন্তু জিরা এটা করবে কেমনে? জিরা এখনো নিজের ডেস্টিনিকে খুঁজা পায় নাই। তবে ঠিক তখনই অরুচিমারু ওদের দুজনকে চুপ থাকতে বলে, কারণ অরুচিমারু কিছু একটা ফিল করতে পারছে। জিরা বলে যে আমি সেন্স করতে পারতাছি এরা শুধু বাচ্চা, আর সুনাডে এদেরকে বের হতে বলে। আর তখন অন্ধকার থেকে একটা বাচ্চা বের হয়ে এসে ওদের কাছ থেকে কিছু খাবার চায়। জিরা জিজ্ঞাসা করে যে তোর বাবা মা কোথায়? আর এই বাচ্চাটা বলে যে এই স্টুপিড যুদ্ধের কারণে তারা মারা গেছে। আর এটা শোনার পরে জিরা নিজের বিস্কিট গুলোকে ওকে দিয়া দেয়। তবে এই বাচ্চাটা তখন আরো 2 জনকে ডাক দেয়, একজন হইতাছে নাগটো আর একজন হইতাছে কোনান। তখন বাকি 2 জন বাচ্চা বের হয়ে আসে। প্রথমে জিরার হাতে থাকা বিস্কিট গুলোকে নেয়, তারপরে সুনাডের কাছে থাকা গুলোকে নিতে শুরু করে, কিন্তু সুনাডে কিছুই বলে না। আর এরপরে ওরা 3 জন যখন যাইতে শুরু করে তখন এই পিচ্ছি 3 জনও ওদেরকেই ফলো করতে শুরু কইরা দেয়। সুনাডে ওদেরকে বলে আমাদের কাছে যত খাবার ছিল তোদেরকে দিয়া দিছি, এই কারণে আমাদেরকে ফলো কইরা আর লাভ নাই। তখন যে বাচ্চা মেয়েটা ছিল নিজের পিছন থেকে হাত বাইর করে, এতে সুনাডে ভয় পেয়ে যায়। তবে জিরা সুনাডেকে শান্ত করে। আসলে ওই বাচ্চা মেয়েটা সুনাডেকে একটা কাগজের ফুল দেয়, আর ওদের 3 জনকে ধন্যবাদ বলে। আর প্রথমে যে বাচ্চাটা বের হয়েছিল সে সামনে এসে বলে যে প্লিজ আপনারা কি আমাদেরকে নিনজুৎসু শিখাইবেন? আপনারা তো হইতাছেন হিডেন লিভ ভিলেজের নিনজা, তাই না? কিন্তু তখন অরুচিমারু সামনে গিয়া বলে যে এই বাচ্চাগুলোকে কি আমি মেরে ফেলবো? আর এতে এই বাচ্চাগুলো একেবারে ভয় পেয়ে যায়। অরুচিমারু বলে যে এদেরকে এখনই যদি মেরে ফেলি তাইলেই সবচেয়ে বেশি ভালো হইব। তখন জিরা বলে যে থাম অরুচিমারু, তুই সুনারের সাথে এখান থেকে চইলা যা, আমি এখানে থেকেই কিছুদিন এই 3 জনকে দেখাশোনা করবো, যতদিন পর্যন্ত না এই বাচ্চাগুলো নিজেদের খেয়াল না রাখতে পারতাছে। আসলে এটাই তো হইতাছে জিরার ডেস্টিনি, তাই না? আর এরপরেই আমরা এদের 3 জনকে জিরার সাথে দেখতে পাই। আর হঠাৎ কইরা নাগাটো কান্না করতে শুরু কইরা দেয়। আসলে নাগাটোর ওর বাবা মায়ের কথা মনে পড়তাছিল। তবে ইয়াহিকো তখন নাগাটোর উপরেই রাইগা যায়, তোর মতো দুর্বল হইলি কি চলবো? জিরা ওদেরকে বলে যে এখন হয়তো সবকিছুর পরিস্থিতি এই রকম, কিন্তু তোরা বড় হইতে হইতে সবকিছু একেবারে শান্ত হয়ে যাইব। জিরার মতে এই যুদ্ধটা আর বেশি দিন চলতো না। তবে ইয়াহিকো মানতে চায় না, এটা তো হতেই পারে না। আমরা 3 জনেই আমাদের পরিবারকে হারায় ফেলছি, আর যারা এটার জন্য দায়ী তাদেরকেও এই জিনিসটাকে ফিল করতে হবে যে নিজের পরিবারকে হারাইলে কেমন লাগে। কিন্তু ইয়াহিকোর মনে হয় যে এটা কখনোই হবে না, আর এই কারণে কখনোই যুদ্ধ শেষ হবে না। তবে ইয়াহিকো আবার বলে যে আমি এই দুনিয়াকে চেঞ্জ করে দিব, আমি সবাইকে রক্ষা করবো। এই কারণে আমি আপনাকে বলতাছি জিরা সেন্সে আমাকে নিনজুৎসু শিখান। তারপরে আমরা দেখতে পাই যে জিরা একা একা বৈশা ইয়াহিকোর কথাগুলোই চিন্তা করতেছিল।
যে চিন্তার কারণে জিরার মাথার মধ্যে কোনো বুদ্ধি আসে না যে বইয়ের মধ্যে কি লিখবো। জিরা চিন্তা করে যে আমি আমার বইয়ের হিরোকে এমন ভাবে বানাইতে চাই যে দুনিয়ার মধ্যে থাকা হেড টেডকে শেষ করে দিয়ে তারপরে শান্তি নিয়ে আসবো। কিন্তু এটা জিরা কিভাবে করব এটার কোনো আইডিয়া নাই। ঠিক তখনই কোনান সেখানে তাড়াহুড়া কইরা আসে। জিরা এসেন্সে তাড়াতাড়ি সাহায্য করে নিয়াহিকো আর নাগাটো। এটা শোনার সাথে সাথেই জিরায়ও তাড়াহুড়া করে সেখান থেকে যাইতে শুরু করে। আর সেখানে যাওয়ার পরে জিরায় দেখতে পায় যে ইয়াহিকোর অবস্থা খারাপ। একটা নিনজা ওদের উপরে আক্রমণ করছিল, কিন্তু আমরা দেখতে পাই ওই নিনজাটা মারা গেছে। জিরায় দেখতে পায় যে এই নিনজাটা হইতাছে হিডেন রক ভিলেজের একটা চুনিন। আর ইয়াহিকোর মতে নাগাটো নাকি এই নিনজাটা শেষ করছে, যেটা ইম্পসিবল। আর যখনই জিরায় নাগাটোর দিকে তাকায়, ভাই নাগাটোর চোখগুলো দেখা জিরা একেবারে অবাক হইয়া যায়। জিরা তো ভাই বিশ্বাসই করতে চায় না যে নাগাটোর কাছে এই চোখগুলো আছে। এটাই হইতাছে সবচেয়ে পাওয়ারফুল ভিজুয়াল জুৎসু, যেটাকে বলা হয় রেনেগান। আর এই চোখটা সবার প্রথমে ছিল সেজ অব দ্য সিক্স প্যাথের কাছে, যে হইতাছে ফাদার অব অল শিনোবি। সেই নাকি এই দুনিয়ার মধ্যে সবার প্রথমে নিনজুৎসুর শুরু করছিল। আর এটা এমন একটা পাওয়ার যেটা সবকিছুকে ধ্বংস করে দিতে পারে এবং সবকিছুকে আবার নতুন করে বানাইতে পারে। জিরা প্রথমে মনে করছিল এটা শুধু একটা গল্প, কিন্তু এখন জিরা নিজের চোখে এটাকে দেখতে পারতাছে। আর তখন জিরার এল্ডারের ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে। এল্ডার বলছিল যে জিরার এমন একটা স্টুডেন্ট হইব যে এই দুনিয়াকে একেবারে ধ্বংস করে দিব অথবা এটাকে নতুন করে বানাইব। সেই দুনিয়াকে পুরোপুরি ভাবে পরিবর্তন করে দিব। আর জিরায় হবে ওই ব্যক্তি যে তাকে রাস্তা দেখাবে। আর এই কারণেই জিরার মনে হয় যে নাগাটোই হইতাছে ওই স্টুডেন্ট যার কথা গ্রেট এল্ডার বলছিল। ফাইনালি জিরা নিজের ডেস্টিনি পেয়ে ফেলছে। এই কারণে জিরা সিদ্ধান্ত নেয় যে এখন জিরা ওদের তিনজনকেই নিনজুৎসু শিখাবে। জিরা ওদের তিনজনকে বলে যে হতে পারে তোদের আবারও এইরকম শিনোবির সামনাসামনি হইতে পারে। এই কারণে আমি এখন তোদেরকে নিনজুৎসু শিখামু যেন তোরা নিজেদেরকে বাঁচাইতে পারস। আর এটা শোনার পরে ইয়াহিকো একেবারে খুশি হয়ে যায়। তবে নাগাটোর মধ্যে তেমন কোনো রিয়াকশনই ছিল না। ইয়াহিকো প্রথমে নাগাটোকে ধন্যবাদ বলে, কারণ নাগাটো ওর প্রাণ বাঁচাইছে। তারপরে আবার নাগাটোর কাছে সরি বলে, কারণ প্রথমে নাগাটোর উপরে রেগে গেছিল। যাই হোক, এরপর থেকেই জিরা ওদেরকে নিনজুৎসু শিখাইতে শুরু কইরা দেয়। আর একদিন রাতে যখন হঠাৎ কইরা জিরা আর ঘুম ভাঙ্গা যায়, তখন জিরা বিছানার মধ্যে নাগাটোকে দেখতে পায় না। জিরা নাগাটোকে ঘরের বাইরে দেখতে পায়, যেখানে নাগাটো বৈশা বৈশা কান্না করতেছিল। তো জিরা গিয়ে জিজ্ঞাসা করে যে কি হয়েছে নাগাটো। নাগাটো কি ওই ঘটনাটার কারণে ভয় পাইতাছে নাকি? নাগাটো বলে ওই দিন যখন ওই নিনজাটা ইয়াহিকোর উপরে আক্রমণ করছিল তখন আমি অনেক বেশি রেগে গেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার কি হয়েছে আমার কিছুই মনে নাই। আর আমার জ্ঞান ফিরে আসার পরেই আমি দেখতে পাই যে ওই লোকটা মারা গেছে। আর নাগাটোর মনে হয় যে নাগাটো যেটা করছে হয়তো নাগাটো ভুল করছে, একজনকে মেরে ফেলছে। তবে জিরা নাগাটোকে বলে যে আমি বলার কেউ না যে তুই কি ভালো করছস নাকি খারাপ করছস, কিন্তু তুই যেটাই করছস না কেন সেটার কারণে ইয়াহিকো এখনো বেঁচে আছে। তুই তোর বন্ধুকে বাঁচাইছস, তো এটাই সঠিক ছিল। তারপরে জিরা নাগাটোকে আরো কিছু জ্ঞান দেয়, আমি আস্তে আস্তে তোমাদেরকে বলতাছি। জিরা বলে যে যখন তোকে কেউ কষ্ট দেয় তখন তুই তাকে ঘৃণা করতে শুরু কইরা দেস, কিন্তু তুই যদি অন্য কাউকে কষ্ট দেস তাহলে সে তোকে ঘৃণা করতে শুরু করব। কিন্তু যখন তোর মধ্যে অনুভূতির কাজ করবে আর তুই নিজেকে গিল্টি মনে করবি আর অন্যের ব্যথাকে বুঝতে পারবি, তখনই তুই আসল মানুষ হইতে পারবি। কিন্তু নাগাটো বুঝতে পারে না যে জিরা আসলে কি বলার চেষ্টা করছে। তো জিরা নাগাটোকে বলে যে যখন তুই বড় হবি তখনই সবকিছু বুঝতে পারবি। তখন নাগাটো বলতে শুরু করে যে আমরা ক্ষুধার কারণে কান্না করতাম, আর তখন ইয়াহিকো আমাদেরকে বাঁচাইছে অন্যদের কাছ থেকে খাবার চুরি কইরা। আর এই কারণে এখন নাগাটো শুধু ইয়াহিকো আর কোনানকে বাঁচাইতে চায়। এটার জন্য নাগাটো
নাগাটোর যত ব্যথা সহ্য করতে হয় তত ব্যথা সহ্য করতে নাগাটো রাজি আছে। আর এরপরে জিরায়া ওদেরকে নিনজুৎসু শিখানো জারি রাখে। আর একদিন হয় গিয়া ফাইনাল দিন, যেদিন জিরায়ার সাথে ওদের তিনজনের ফাইট হয়। মানে এখানে জিরায়া ওদের তিনজনের পরীক্ষা নিতে আছে আর কি। আর ওরা তিনজনে মিললে আক্রমণ কইরা জিরায়ার ওই ক্লোনকে হারায়া দেয়। ভাই জিরায়া তো একেবারে ইমপ্রেস হয়ে যায় যে ওরা তিনজনে মিললে জিরায়ার একটা শ্যাডো ক্লোনকে হারায়া দিতে পারতাছে। এই জন্য জিরায়া বলে যে আমার সময় হয়ে গেছে গা বাড়িতে ফিরে যাওয়ার। যেটা শোনার পরে তো ওরা তিনজনই একেবারে অবাক হইয়া যায়। জিরায়া ওদেরকে বলে যে এখন থেকে ওদের তিনজনেরই নিজেদেরকে খেয়াল রাখতে হবে। আর এটা শোনার পরে তো ইহাইকো কান্না করতে শুরু কইরা দেয়। আর যাওয়ার সময় জিরায়া নাগাটোকে জিজ্ঞাসা করে, নাগাটো তোরা তিনজনে বড় হয়ে গেছিস গা, তোর কি মনে হয়? তবে নাগাটো এটার কোনো জবাব দেয় না। আর জিরায়া সেখান থেকে যাইতে শুরু কইরা দেয়। নাগাটো মনে মনে শুধু জিরায়াকে ধন্যবাদ বলে। তবে জিরায়া ভিলেজে ফিরে যাওয়ার পরেও অনেক দিন পর্যন্ত থার্ড গ্রেড নিনজা ওয়ার চলতেই থাকে। আর জিরায়াও ওই লড়াইয়ের মধ্যে পার্ট নেয়, যেখানে জিরায়ার সাথে সুনাডে এবং অরুচি মারুও ছিল। তবে ওরা তিনজনে যে লড়াইয়ের মধ্যে যায় ওই লড়াইয়ের একেবারে নকশা পরিবর্তন হয়ে যায়। তার লেজেন্ডারি সানিন এমন একটা টিমের নাম হয়ে যায় যেটা সম্পর্কে সবাই জেনে যায়। কিন্তু তারপরেও যুদ্ধটা থামে নাই। সুনাডে ওদের দুজনকে জিজ্ঞাসা করে এমন কি কোনো পদ্ধতি নাই যেটার মাধ্যমে এই যুদ্ধকে থামানো যাইব? তবে অরুচি মারু বলে এটাকে সহজে থামানোর কোনো রাস্তাই নাই, কারণ ঘৃণা আরো ঘৃণার জন্ম দেয়। জিরায়া বলে যে আমি তো জানি না কিভাবে এই যুদ্ধকে থামানো যাইব, কিন্তু এই দুনিয়ার মধ্যে আমাদের শান্তি নিয়ে আসতেই হবে। আর ঠিক তখনই জিরায়ার কাছে একটা ব্যাঙ আসে, যেটার মুখের ভিতর একটা স্ক্রোল ছিল। আর সেটা পড়ার পরেই জিরায়া একেবারে অবাক হইয়া যায়। জিরায়া এখানে জানতে পারে যে ওরা তিনজনে মারা গেছে, ইয়াহিকো, নাগাটো এবং কোনান। আর এতে জিরায়া একেবারে ভেঙে পড়ে। ভাই জিরায়া মনে করছিল যে এটাই হইতাছে জিরায়ার ডেস্টিনি, কিন্তু এখন তো জিরায়ার ডেস্টিনি মারা গেছে। তবে জিরায়া নিজেকে আবার বুঝায় যে হয়তো এখনো আমার জার্নি শেষ হয় নাই। তারপরে থার্ড গ্রেড নিনজা ওয়ার চলতেই থাকে। আর যেই থার্ড গ্রেড নিনজা ওয়ারকে শেষ করে সেও ছিল জিরায়ার আরেকজন স্টুডেন্ট, যার নাম হইতাছে মিনাটো নামিকাজে। তো অনেক প্রাণের বিনিময়ে থার্ড গ্রেড নিনজা ওয়ার তো শেষ হয়ে গেছে। এই জন্য সুনাডে জিরায়াকে জিজ্ঞাসা করে এখন জিরায়া কি করবে। আর জিরায়া বলে যে আমি জানি না, হয়তো আমি আরেকটা জার্নিতে বের হব, যেন জিরায়া ফাইনালি নিজের একটা স্টুডেন্টকে খুঁজে বের করতে পারে। এটাই তো হইতাছে জিরায়ার ডেস্টিনি, তাই না? দিস ইজ দ্য গ্রেট জিরায়াস টেল। তবে অরুচি মারু মনে হয় যে জিরায়া হইতাছে আজব, কারণ অরুচি মারু শুধু একটাই জিনিস চায়, সেটা হইতাছে এই দুনিয়াতে যত জুৎসু আছে সেগুলোকে শিখে ফেলা। সুনাডে জিরায়াকে বলে যে যদি তুই সবগুলো জুৎসুকে শিখতে পারোস তারপরে কি হইব, মানুষ তো অমর না, তোরও তো একদিন মরতে হবে। তবে অরুচি মারু বলে যে আমার মনে হয় না এটা সত্য কথা। আর এটা বলার পরেই অরুচি মারু চইলা যায়। তারপরে আমাদের দেখানো হয় মিনাটো নামিকাজেকে। মিনাটো নামিকাজ একটা গল্প পড়তাছে, যেটার মধ্যে আমাদের দেখানো হয় যে একটা নিনজা মিনাটো নামিকাজেকে হারায়া দিছে। আর এখানে ফুমা ক্ল্যানের নিনজাটা জিরায়ার সাথে যেমন করছিল ঠিক তেমন এখানেও হয়। ওই নিনজাটা মিনাটো নামিকাজেকে বলে যে হার মেনে নিতে। তবে মিনাটো নামিকাজে বলে যে কি হার মেনে নিব, তারপরেই তার পিছনে চলে আসে। তারপরে আবার মিনাটোর জায়গায় আমাদের জিরায়াকে দেখানো হয়। আসলে এটা জিরায়ার সাথে হয়েছে, এই জন্যই তো জিরায়া নিজের বইয়ের মধ্যে লেখছে। ওই নিনজাটা জিরায়াকে বলে যে যদি তুই আমাকে মেরে ফেলস তাহলে অন্যজন গিয়া ওই ভিলেজের মধ্যে আক্রমণ করব। যতদিন পর্যন্ত আমরা এই নিনজা ওয়ার্ল্ডের মধ্যে বেঁচে আছি ততদিন পর্যন্ত এই যুদ্ধ কখনোই থামবে না। তবে জিরায়া বলে যে তাই নাকি, আমি একদিন অবশ্যই এই অভিশাপকে একেবারে ধ্বংস কইরা দিব। যদি আসলে এই দুনিয়ার মধ্যে কোনো শান্তি থাইকা থাকে তাহলে আমি সেটাকে খুঁজে বের করেই ছাড়বো। আর আমি কখনোই সেটাকে খুঁজে বের করা বন্ধ করব না। তখন ওই নিনজাটা জিজ্ঞাসা করে যে তোমার নাম কি? আর যখন জিরায়া নিজের নাম বলতাছিল তখনই আসল জিরায়া এসব মিনাটোর পিঠের মধ্যে একটা থাপ্পড় মারে। ভাই মাঝখানে কাহিনীটাকে থামায়া দিল। আমরা জিরায়ার কাছ থেকে জানতে পারি যে মিনাটো এখন যে বইটা লেখছে সেটা আসলে জিরায়া লেখছিল। এটার নাম হইতাছে গাটসি নিনজা টেল। এটাই হইতাছে জিরায়ার প্রথম বই, যেটাকে জিরায়া পাবলিক করছে। জিরায়ার মনে হয় যে লোকেরা এটাকে বেশি পছন্দ করবে না, তবে
তবে মিনাটো বলে যে আমার মনে হয় না। মিনাটোর মনে হয় যে এই স্টোরিটা অনেক বেশি সুন্দর। মিনাটো তো ভাই জিরায়ার বইয়ের প্রশংসা করতে শুরু করে দেয়। যদিও আমরা জিরায়ার কাছ থেকে জানতে পারি যে এই বইটা বেশি বিক্রি হয় না, এই জন্য জিরায়া চিন্তা করে যে আমার কিছু দুষ্টু দুষ্টু বই লেখা লাগবে। মিনাটো জিরায়াকে বলে যে এই বইয়ের মধ্যে যে মেইন ক্যারেক্টার আছে সে কখনোই হার মানে না। আমার মনে হয় যে সে ঠিক আপনার মতো সেন্সে, আর মিনাটো চায় ওর যে বাচ্চা হবে সেটা যেন এই বইয়ের মেইন ক্যারেক্টারের মতোই হয়। এই কারণে মিনাটো জিরায়ার কাছ থেকে পারমিশন চায় এই বইয়ের যে মেইন ক্যারেক্টার আছে ওই নামে নিজের ছেলের নাম রাখবে। আর এইটা শোনার পরে তো জিরায়া একেবারে আশ্চর্য হয়ে যায়। কি বললি তুই? তুই কি শিওর যে আমি এই নামটা শুধু রামেন খাওয়ার সময় রাখছি? আর তখন সেখানে কুশিনা আসে বড় পেট নিয়া। কুশিনারও এই নামটা পছন্দ হয়েছে নারুতো। জিরায়া তো একেবারে খুশি হয়ে যায়। তোরা কি আসলেই শিওর যে তোরা এই নামটাকেই নিতে চাস? তখন মিনাটো বলে যে জিরায়া আপনি হইতাছেন আমার সেন্সে, আপনি এমন একজন নিনজা যার কাছে আসলেই ট্যালেন্ট আছে। আপনার মতো এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আর এইটা শোনার পরে তো জিরায়া একেবারে থতবত খাইয়া যায়। যাই হোক, তারপরেও জিরায়া নিজের জার্নি জারি রাখে যেন জিরায়া নিজের ডেস্টিনিকে খুঁজে বের করতে পারে। এই কারণে এখনো অনেক সময় আছে যখন জিরায়া নারুতোর সাথে দেখা করব, তারপরে গিয়ে শুরু হবে তাদের জার্নি।